বাসর রাতে নিজের নববিবাহিত স্ত্রীকে উদ্দেশ্য করে সাবধানী বার্তা ছুড়ল গহন। কখনো যেন না শুনি আমার মায়ের মুখে মুখে তর্ক করেছো তুমি। এই প্রশ্ন যেন কখনো তোমার মাথায় না আসে যে বিয়ের পরও কেন আমার বোন বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে। তুমি যতটা সন্তুষ্ট আমার বাড়ির লোককে করতে পারবে ঠিক ততটাই সন্তুষ্ট আমিও হব। ঘুমটার আড়াল থেকে মাথা তুলে নিধি একবার তাকালো নিজের স্বামীর দিকে। বেশ অদ্ভুত লাগলো নিধির ব্যাপারটা। সবেমাত্র আজ বিয়ে হয়েছে, ফুলসজ্জার রাতে এসে ঘরে ঢুকে এভাবে সাবধান করা কি খুব দরকার ছিল? নিধির তো মনে হলো গহন যেন ওকে হুমকি দিল, বোঝাতে চাইলো যে গহনের সাথে সংসার করতে চাইলে ওর মা বোনের সাথে ভালো ব্যবহার করতেই হবে, সে ওরা যাই করুক না কেন। নিধির উত্তরের আশায় অপেক্ষারত ছিল গহন। তবে বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও যখন নিধির থেকে কোনো উত্তর পেল না, তখন নিজে আবার বলে উঠল, তোমার সম্মতি কিংবা অসম্মতি জানার অপেক্ষায় আছি আমি। ধ্যান ভাঙল নিধির। ঘোমটার আড়াল থেকে মুখটা বের করে গহনের দিকে তাকিয়ে বলল, এখন এই কথাগুলো তোমার কি খুব দরকার ছিল? দুজন তো এখনো দুজনে ঠিকঠাক ভাবে জানতেই পারলো না, তার আগে এভাবে আমাকে হুমকি দিচ্ছেন। গহন ভ্রু কুঁচকে বলল, হুমকি কোথায় দিলাম আমি? নিধি তাচ্ছিল্য হেসে বলল, আপনার কথার মাঝে কোথাও হুমকি শব্দটা অস্তিত্ব না থাকলেও আপনার কথা বলার ভঙ্গির মাঝে ছিল। আপনি হয়তো সরাসরি আমাকে বলতে পারলেন না ঠিকই, তবে বোঝাতে চাইলেন যে আপনার সাথে সংসার করতে চাইলে আপনার পরিবারকে সন্তুষ্ট রাখাটা ভীষণ জরুরি। তা এই একই কথাটা আপনার পরিবারকে বলেছেন তো? একটু নড়েচড়ে উঠল গহন, গম্ভীর গলায় বলার চেষ্টা করলো, একপাক্ষিক বিবেচনা করে কোনো কথা বলি না আমি। আমার বাড়ির লোককে যা বলার বলেছি, তোমাকেও যা বলার বললাম। তবে আমার প্রত্যাশাটা তোমার থেকে বেশি থাকবে। তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার জোর সব থেকে বেশি। আপনার অধিকার খাটানোটা আমার ভীষণ পছন্দ হতো যদি আপনি প্রথমে ঘরে এসে এই কথাগুলো না তুলে আমাকে জিজ্ঞেস করতেন যে এই নতুন পরিবেশে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। অধিকার খাটানো তারই সাজে, যে পরোয়া করতে জানে। গহন যেন একটু হলেও নিজের ভুলটা উপলব্ধি করতে পারলো। সত্যি বোধহয় ঘরে এসে প্রথমেই এই কথাটা বলা উচিত হয়নি। নিজে তো আজ এই প্রথম এই বাড়িতে এসেছে। এই বাড়ির পরিবেশটা যে খুব একটা স্বাভাবিক না, সেটা গহন নিজেও খুব ভালো করেই জানে। গহনের উপস্থিতিতে হয়তো কেউ কিছু বলবে না, তবে গহনের অনুপস্থিতিতে তো অনেক কিছুই হয়ে যেতে পারে। সেখানে নিজের মন মেজাজ এর অবস্থা না জেনে আগে এসে ওর মন মেজাজটা আরো খারাপ করে দিল এই কথাগুলো বলে। তবে কেন যেন নিজের ভুলটা অস্বীকারও করতে পারলো না গহন। হয়তো নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সামনে মাথা নত করার কথাটা ভাবতে নিজের ভেতরে থাকে পুরো সত্তাটা জেগে উঠল। ভাবলো আপাতত আর এই নিয়ে কথা না বাড়ানোই ভালো। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিছানার উপর বসা নিধিকে উদ্দেশ্য করে বলল, ব্যাগ থেকে জামা কাপড় বের করো, আমি ফ্রেশ হয়ে এলে তুমি ফ্রেশ হয়ে নিও। সারা রাত এই ভারী পোশাক পরে ঘুমানোর কোনো প্রয়োজন নেই। কথাটা বলে গহন ওয়াশরুমে চলে গেল। ও দরজাটা লাগাতে নিধি বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে ওর দিকে ছুঁড়ে মারল। ইচ্ছে ছিল এই বালিশটা একদম গহনের মুখে মারা, তবে সেটা করলে পরিস্থিতিটা বিগড়ে যেত, সেজন্য পারল না। বিছানার উপরে পড়ে থাকা ফুলের পাপড়িগুলো তুলে মেঝেতে ছুঁড়ে মারল। বিছানার চাদর বালিশ সবকিছু এলোমেলো করে ফেললো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গা থেকে গয়নাগুলো খুলতে খুলতে বিড়বিড় করে বলল, জুতো মেরে গরুদান করতে এসেছে, দেখাতে এসেছে আমার প্রতি দরদ উতলে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার এমন বেহাল অবস্থা দেখে চমকে উঠল গহন। মনে হলো কোনো চোর বোধহয় চুরি করতে এসেছিল আর ঘরের এই অবস্থা করে রেখে আলে গেছে। তার থেকে বড় কথা, নিধিকে দেখা যাচ্ছে না কোথাও। দরজা তো বন্ধ ঘরে, তাহলে মেয়েটা গেল কোথায়? গহন গিয়ে বারান্দায় উকি দিল। বারান্দা থেকে ফুফিয়ে কান্নার আওয়াজ আসছে। গহন শব্দ করতে চাইল না, ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। দেখলো নিধি বারান্দায় দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে কথা বলছে আর কাঁদছে। গহন চেষ্টা করলো নিধি কি বলছে সেটা শোনার। এটা আমি কোথায় এসে পড়লাম আকিব? এবারের মানুষজন কেমন যেন, যার সাথে আমার বিয়ে হয়েছে সে নিজেই তো কেমন অদ্ভুত। আমি কোনোদিনও ওনাকে ভালোবাসতে পারবো না। আমাকে হয়তো সারা জীবন বাধ্য হয়ে এই সংসারটা করতে হবে, কিন্তু তাও আমি এই সংসারই করব। আমি বলছি তোমায়, কখনো আমি এই সংসার থেকে বের হব না। আকিব এই নামটা চেনে গহন। নিধির চাচাতো ভাই, বিয়েতে দেখেছে, সবসময় নিধির আশেপাশেই ঘুরেছে। নিধিও যখন অন্য সবার সাথে কথা বলতে একটা অনীহা প্রকাশ করছিল, তখনই আকিব এলে নিজে উদ্যোগে কথা বলেছে ওর সাথে। বেশ ভালোই মিল দুজনের মাঝে। এখন আবার নিজের দুঃখের কথাও বলছে সংসার করবে, অথচ সংসারে কি ঝামেলা হয়েছে সেসব কথা বাইরের মানুষকে বলছে। মেয়েটা সংসারের নিয়মই জানে না। অপর পাশ থেকে আকিব কি বলল সেটা তো শুনতে পেল না গহন। তবে কিছুক্ষণ বাদে নিধি ফের বলে উঠল, মেয়েদের ভালো লাগে, ভালোবাসা, ইচ্ছে, স্বপ্ন, কোনো কিছুর মূল্য নেই আকিব। তোমার কাছে হয়তো আমার ইচ্ছের মূল্য ছিল, কারণ তুমি আমায় ভালোবাসো, কিন্তু সব পুরুষ তো তোমার মতন না।
সবার কাছে মেয়েদের ইচ্ছের গুরুত্ব থাকে না। চমকে উঠল এবার গহন। ভালোবাসে ওই ছেলেটা নিধিকে? নিধিও কি তাহলে ওই ছেলেটাকে ভালোবাসে? নিশ্চয়ই বাসে, সেজন্যই তো দুঃখের কথাগুলো কল করে এই ছেলেকেই বলছে। তবে কি এটাই কারণ সারা বিয়ে জুড়ে নিধির মুখে হাসি ছিটেফোঁটো না থাকার? ভীষণ রাগ হলো গহনের নিজের প্রতি। যদি নিধির জীবনে অন্য কেউ থেকেই থাকতো, তাহলে বিয়ের আগে যখন গহন ওকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা, তখন কেন কোনো উত্তর দেয়নি? কেন বলেছিল যে ও বিয়েটা করতে চায়? যদি গহনকে ভালো নাই বাসতে পারবে, তাহলে কেন অযথা ওর জীবনে এলো গহনের? আর সেখানে দাঁড়ানোর ইচ্ছে হলো না, ঘরে চলে এলো। একটু পর নিধি নিজেও ঘরে এলো। গহনকে দেখতে নিজের চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ব্যাগের ভিতর থেকে একটা সুতি শাড়ি বের করে ওয়াশরুমের দিকে যেতে ধরলে পিছন থেকে গহন বলে উঠল, এত রাতে কার সাথে কথা বলেছিলে? গহন আশা করেছিল যে নিধি মিথ্যে বলবে, হয়তো কোনো মেয়ে বন্ধু অজুহাত দেবে, কিংবা মা বাবা বা ভাইয়ের অজুহাত দেবে। তবে তেমন কিছুই হলো না। নিধি নির্দ্বিধায় উত্তরে বলল, আকিবের সাথে কথা বলছিলাম। আমার চাচাতো ভাই। শুধু কি চাচাতো ভাই নাকি অন্য কিছু? গহনের কথার মানেটা ঠিক ধরতে পারল না নিধি। কপাল কুঁচকে বলল, অন্য কিছু মানে? কি বোঝাতে চাইছেন? আয়নার সামনে দাঁড়িয়ে তখন ভেজা চুল আশ্রাচ্ছিল গহন। চিরুনিটা ড্রেসিং টেবিলের উপরে রেখে নিধির দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, ঘর থেকে তোমার কথাগুলো শোনা যাচ্ছিল। ওই ছেলেটা তোমায় ভালোবাসে, সেই কথাটা আমি শুনলাম। সেজন্য বললাম, সম্পর্কটা কি শুধুই চাচাতো ভাই বোনের নাকি এর থেকেও বেশি? নিজের দু চোখ খিচে বন্ধ করে ফেললো। মনে মনে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও চোখ খুললো। কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলল, ও তার মানে আপনার মাঝে সন্দেহ সত্তাটাও প্রবল? শুধু ভালোবাসা শব্দটা শুনেই বুঝে গেছেন যে আমার আকিবের সাথে অন্য সম্পর্ক আছে? তা এতই যখন বুঝেন, তাহলে এই স্বাভাবিক কথাটা বোঝার ক্ষমতা আপনার মাঝে নেই যে ভাই বোনের মাঝে ভালোবাসা থাকতেই পারে? আপনি আপনার বোনকে ভালোবাসেন না, নাকি সেটা অন্য রকমের সম্পর্ক? কোন রাগী দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে সাবধানী গলায় বলল, আমি নিষেধ করেছি তোমায় মুখে মুখে তর্ক করতে। আমার অপছন্দ। নিধি এবার একটু তেতে উঠে বলল, তাহলে এমন মেয়েকে কেন বিয়ে করেছেন যে কথা বলতে জানে? বুয়া মেয়েকে বিয়ে করলেই হতো। কথাটা বলে নিধি সোজা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। গহনের মনে হলো নিধি যেন ঠাস করে ওর গালে একটা চড় বসালো। এতটাই অপমানিত বোধ করলো। গহন ঠিক করলো এই অসভ্য মেয়েটার সাথে কথাই বলবে না। এর সাথে কথা বলা মানে নিজের সম্মান নষ্ট করা। নিজে গিয়ে বিছানার চাদরটা ঠিকঠাক করে শুয়ে পড়লো। বেশ লম্বা একটা সময় নিয়ে নিধি গোসল করলো। ইচ্ছে করে দেরি করলো। ভাবলো ও দেরি করে বেরোবে, আর এর মাঝে যেন গহন ঘুমিয়ে পড়ে। গোসল শেষে ওয়াশরুমের দরজা খুলে উকি দিতেই দেখলো গহন চোখ বন্ধ করে শুয়ে আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। নিধি বুদ্ধি তাহলে কাজে লেগেছে। নিধি খুব সাবধানতার সাথে পা টিপে টিপে বারান্দায় গেল। গামছাটা গ্রিলের সাথে মেলে দিয়ে পা টিপে টিপে আবার ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। ভাবলো চুলটা আসছে, তারপর ঘুমাবে। চুল আঁচড়ানো শেষে লাইটটা বন্ধ করে দিয়ে যেই না বিছানার দিকে এগোতে নিল, অমনি শাড়ির সাথে পা পেঁচিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। সেই সাথে হালকা চেঁচিয়ে উঠল। হঠাৎ করে চেঁচানোর শব্দে গহন হুড়মুড়িয়ে উঠে বসলো। ঘুমিয়ে গিয়েছিল। অন্ধকারে কোথাও কি হলো সেটা বুঝতে পারলো না। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে গিয়ে লাইটটা জ্বালাতেই দেখলো মেঝের উপর পড়ে আছে নিধি। ব্যথায় খিচে দু চোখ বন্ধ করে রেখেছে। চোখ মেলে তাকে সামনে গহনকে দাঁড়িয়ে থাকতে দেখি আগে চোখ মুখের অবস্থা ঠিক করলো। লাফ দিয়ে উঠে দাঁড়াতে চাইলে আবারও তাল হারিয়ে পড়ে যেতে ধরলে গহন গিয়ে ধরলো। পায়ে আবারও ব্যথা পেল নিধি। মৃদু আর্তনাদ করে উঠতেই গহন ধমকে ছুড়ে বলল, একটু কম লাফালাফি করলে কি হয় না? নিধি একটু দমে গেল। মিনমিনের স্বরে বলল, লাফালাফি করছিলাম না, শাড়ির সাথে পা পেঁচিয়ে গিয়ে পড়ে গিয়েছি। শাড়ি সামলাতে যখন পারো না, পড়তে কে বলেছে তোমায়? কোনো উত্তর দিল না নিধি। ওকে চুপ করে থাকতে দেখে গহনের আরো বেশি রাগ হলো। আবারও ধমক দিয়ে বলল, উত্তর দিচ্ছ না কেন? নিধি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, উত্তর দিলে যদি আবার তর্ক করা হয়ে যায়। গহন অবিশ্বাস্য গলায় বলল, বিয়ের প্রথম দিনে কোন মেয়ে এত কথা বলতে পারে? আমি তো জানতাম অস্বস্তিতে মেয়েদের মুখ দিয়ে নাকি কথাই বের হয় না। তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি। নিধি আবারও কিছু বলে উঠতে ধরলে গহন ওকে থামিয়ে দিয়ে বলল, একদম চুপ, বিছানায় চলো। পা বোধহয় মস্কে গেছে নিধি। একা একা হাঁটতে পারলো না, তাই গহনই ধরে ধরে বিছানা অবধি নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে নিজে অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। নিধির একটু অস্বস্তি হচ্ছে। হুট করে একজন পুরুষ মানুষের পাশে এভাবে ঘুমানো যায় নাকি? অথচ এই লোকটা কি সহজে ঘুমিয়ে গেল? তবে লোকটার একটা স্বভাব ভালো আছে। জোর জবরদস্তি করে স্বামীর অধিকার ফলাতে আসেনি। একটু পরে নিধিও শুয়ে পড়ল। নিধি কাত হয়ে শুয়ে পড়ল। ফলস্বরূপ ভিজা চুলগুলো একেবারে আসছে গিয়ে পড়ল গহনের মুখের উপর। নিধি তা খেয়ালই করলো না। এদিকে ভেজা চুলগুলো গহনের মুখের উপরে পড়তে
আরেক দফা লাফ দিয়ে উঠে বসলো গহন। নিধি সেসব কিছুই খেয়াল করলো না। গহন একবার বালিশের উপরে পড়ে থাকা নিধির চুলগুলো দিকে তাকালো। ইচ্ছে থাকা সত্যি কিছু বলতে পারলো না। চুপচাপ চুলগুলো বালিশের উপর থেকে সরিয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ের সাথে সারাটা জীবন সংসার করবে কি করে? এক রাতে তো গহনের দুধ ভাত ভেঙে যাচ্ছে। গহনের ঘরে বিছানার পাশেই এক বিরাট বড় জানালা। জানালার পাশে শুয়েছে নিধি। সকাল হতে না হতেই গুড়মুড়িয়ে ঘরের ভেতরে সূর্যের আলো ঢুকলো। নিধির অভ্যাস একেবারে অন্ধকারের মাঝে ঘুমানোর। আলোতে ঘুম হয় না, তবু আজ এই আলোর মাঝেই বেশ অনেকক্ষণ ঘুমালো। একটু টের পেল না আলোর উপস্থিতি। সকাল 7টা নাগাদ ঘুম ভাঙলো নিধির। চোখ খুলতে দেখলো দুটো বড় বড় চোখ ওর দিকে তাকিয়ে আছে। চোখ মেলে এই দৃশ্যটা খুব ভয়ঙ্কর লাগলো নিধির কাছে। এটা কে শুয়ে আছে ওর পাশে, আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? কত বড় একটা মানুষ! আদৌ এই মানুষ না কোনো দানব? নিধি লাফ উঠে বসলো। বিছানাটা একেবারে জানালার ধারে হয়, নিচে আর নামার সুযোগ পেল না। বিছানার উপরে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে উঠে বলল, কে আপনি? আমার বিছানায় কি করছে? গহনের মাঝে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল। খুব স্বাভাবিক দেখাচ্ছে ওকে। এখনো শুয়ে আছে, তাকিয়ে তাকিয়ে শুধু নিধির বোকামি দেখছে। এদিকে গহনকে প্রশ্নটা করার পর হঠাৎ করে নিধির খেয়াল হলো, এই ঘরে সবকিছুই নতুন। ওর ঘরে তো এই জানালাটা ছিল না, ঘরটাও তো এত বড়ই ছিল না। এতটাই ছোট ছিল যে ঘরে একটু হাঁটার মতন জায়গা ছিল না। তাহলে এটা কার ঘর? এই লোকটাই বা কে? এসব ভাবতে ভাবতে হঠাৎ করে নিধির গতকালে ওর বিয়ের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো। আর নিধি তো ভুলে গিয়েছিল যে ওর বিয়ে হয়েছে গতকাল এই দানবটার সাথে। দপ করে আবার বিছানার উপরে বসে পড়লো নিধি। গহন এবারে উঠে বসে বলল, স্মৃতিশক্তি ফেরত এসেছে তাহলে? আসলে মনের মাঝে অন্য কেউ থাকলে স্বামীকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। গহনের এই কথার মানেটা বুঝতে নিধির কিছুটা সময় লাগলো। যখন বুঝতে পারলো কথার মানেটা, তখন একটু বিরক্ত হলো। এদিকে গহন কথাটা বলে ততক্ষণে নেমে যেতে ধরেছে। নিধি ওর হাত টেনে ধরে বেশ শান্ত ভঙ্গিতে বলল, আমার চরিত্রের উপরে কখনো প্রশ্ন তুলবেন না। টুকটাক ঝগড়া ঝামেলা এসব ঠিক আছে, কিন্তু কখনো আমার চরিত্রের প্রসঙ্গ তুলে আমার সাথে ঝগড়া করতে চাইবেন না। অন্য সব অপবাদ আমি মেনে নিলেও এই ব্যাপারটা আমি মানব না। জীবনে যেই মেয়ে কখনো কোনো ছেলে বন্ধু অবধি বানায়নি, আপনি সরাসরি তার চরিত্রের উপর প্রশ্ন তুলতে পারেন না। আশা করছি বুঝতে পেরেছেন। কথাটা বলে নিধি আগে আগে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। গহন বিছানায় কিছুক্ষণ বসে থাকলো। নিজে একবার নিজেকে প্রশ্ন করলো যে কোনটা ঠিক, যেটা গহন ভাবছে সেটা নাকি যেটা নিধি বলে গেল সেটা। নিজের ঘরে ক্রমাগত পায়চারি করছেন আর ঘড়িতে সময় দেখছেন সালমা বেগম। ঘড়ি কাটা গিয়ে তখন ঠেকেছে 7টা 30 মিনিটে। এদিকে এখনো নতুন বইয়ের ওঠার কোনো নাম নেই। রাগের চিন্তায় তার মাথা ব্যথা ধরে গেছে। তার এই চিন্তা আরো বাড়াতে ঘরে প্রবেশ করলো ওনার মেয়ে শম্পা। শম্পার কোলে ওর 3 মাসের ছেলে সাফি। সালমা বেগমকে এভাবে ঘরের মাঝে পায়চারি করতে দেখে আর ওনার মুখ চোখের অবস্থা দেখে শম্পা আন্দাজ করতে পারলো যে ওনার মাথায় এখন কি চলছে। শম্পার ইচ্ছে করলো ওর মায়ের রাগের আগুনে আরেকটু ঘি ঢালার। নতুন বউকে পেয়ে তোমার বড় ছেলে ঘুম তো ভাঙছেই না মা। না নিজে ঘর থেকে বের হচ্ছে, না বউকে বের হতে দিচ্ছে। আজ মনে হয় ওরা উঠবে না। আর তুমি আশায় আসো নতুন বউকে দিয়ে রান্না করাবে। কথাটা বলে শম্পা তাচ্ছিল্য হাসলো। সালমা বেগম কোনো উত্তর দিলেন না। তিনি এখনো ক্রমাগত পায়চারি করেই যাচ্ছেন। এদিকে সালমা বেগমের থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়াটা মোটেই পছন্দ হলো না শম্পার। ভেবেছিল ওর মা বোধহয় এখনই গহনের ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করবে। তবে উনি তো নিজের মতন পায়চারি করেই যাচ্ছেন। একটু ভাবনা চিন্তা করে শম্পা ফের বলে উঠল, প্রথম দিনই নতুন বউকে এতটা ছাড় দিচ্ছ, পরে দেখবে মাথায় উঠে নাচবে। যথেষ্ট ঘুমিয়েছে, এখন গিয়ে ডাকো। সালমা বেগম মেয়ের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে দাঁত ফিসে বললেন, আমি কি করব না করব সেটা তোমার থেকে শিখবো না। আমি খুব ভালো করে জানি আমায় কখন কি করতে হবে। মেয়েকে কথাটা বলে সালমা বেগম গলা উঁচিয়ে নিজের ছোট ছেলের বউ ঋতুকে ডাকলেন। শাশুড়ির গলার আওয়াজ পেতেই রান্নাঘর থেকে দ্রুত পায়ে ছুটে এলো ঋতু। হাঁপিয়ে যাওয়া গলায় বলল, হ্যাঁ মা বলুন। অন্তঃসত্ত্বা ছেলের বউকে এভাবে ছুটে আসতে দেখে সালমা বেগম ধমকে সুরে বললেন, ছুটোছুটি করছো কেন তুমি? এখন কি তোমার ছুটোছুটি করার সময়? ঋতু মাথাটা নামিয়ে নিয়ে বিনম্র গলায় বলল, না মা, আমি ছুটোছুটি করছি না। আপনি ডাকলেন সেজন্য একটু তাড়াহুড়ো করে এসেছি। ছেলে বউয়ের কাছ থেকে এই সম্মানটুকু পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন সালমা বেগম। ভীষণ সন্তুষ্ট হলেন ছোট ছেলের বউয়ের প্রতি। তবে এখন আদর ভালোবাসা দেখানোর সময় না। আদেশের সুরে বললেন, তোমাকে যে বলেছিলাম রান্না সবকিছু তৈরি করে রাখতে, করেছো? হ্যাঁ মা। সকালে খাওয়া দাওয়া শেষ হলে নিধি রান্না শুরু করতে পারবে। সময় লাগবে না বেশি। আপনি চিন্তা করবেন না। ওগুলো সব হয় সরিয়ে রাখো, নয়তো ফেলে দাও। ও নিজে সবকিছু জোগাড় করবে, তারপরে রান্না বসাবে। আর ও যখন রান্না করবে তখন ওর ত্রিসীমানায় যেন তোমাকে কিংবা মিতাকে না দেখি।
মিতাকে বলে দিও ঘরদোর মোছা শেষে যেন চলে যায়, আজকের মতন ও ছুটি। ঋতু মিনমিনে স্বরে বলল, কিন্তু মা, এতগুলো মানুষের দুপুরে রান্না ও একা করবে কি করে? আর তাছাড়া আদৌ ও রান্নাবান্না পারে কিনা সেটাও তো জানি না। সালমা বেগম এবারে খেঁকিয়ে উঠে বললেন, সেসব তোমায় দেখতে বলিনি আমি, ও বুঝে নেবে। মিতাকে টেবিলে নাস্তা সাজাতে বলো। মুখ ফুটে আর একটা কথাও বলার সাহস হলো না ঋতুর। চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানে চলে গেল সেখান থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়িটা বদলালো নিধি। একটা লাল রঙের জামদানি শাড়ি পরলো, গলায় একটা সোনার চেন আর কানে একটা ছোট্ট সোনার দুল পরলো। চুলগুলো ঠিক কি করে বাঁধবে কিংবা কিভাবে বাঁধলে ওকে দেখতে সুন্দর লাগবে ভেবে পাচ্ছে না। একবার খোঁপা করছে, একবার বিনুনি বাঁধছে, তো আরেকবার ছেড়ে দিচ্ছে, তবে কোনো কিছুতেই ভালো লাগছে না। এক পর্যায়ে গিয়ে নিধির মনে হলো শাড়ি পরাটাই হয়তো বোকামি হয়েছে। উচ্চতায় নিধি বেশ অনেকটাই ছোট, অন্তত গহনের তুলনায় অনেক ছোট। নিধির ধারণা শাড়ি পরে ওকে মানায় না, শুধু নিধির একারই ধারণা না, অনেকে ওকে এই কথাটা বলেছে। আর এই উচ্চতা কম হওয়ার জন্য বিয়েতে শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকেও বেশ ভালো কথাই শুনতে হয়েছে। নিধির এসব ভাবনার মাঝে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গহন বের হলো। আয়নার সামনে নিধিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিন্তিত ভঙ্গিতে বলল, ফেসবুকে একটা মিমস দেখেছিলাম, খাটো মেয়েদের নাকি লাল শাড়ি পরলে সিলিন্ডারের মতো লাগে। আমাকে কি তেমন লাগছে? অনিচ্ছা শুনতে মুখ ফসকে হেসে ফেলল গহন। নিধির কানে গহনের হাসির শব্দটা যেতেই ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। গহনকে হাসতে দেখে রাগী গলায় বলল, মজা নিচ্ছেন? আসলে নিজে তালগাছের মতো লম্বা হয়ে গেছেন তো, সেজন্য এখন হাসছেন। আমার মতন যদি ছোটখাটো হতেন তাহলে বুঝতেন। অবশ্য ছেলেদের এসব খুঁত দ্বারা হয় না। আমার কষ্ট আপনার না বোঝাটাই স্বাভাবিক। ছেলেদের তো আর কখনো এই কথাগুলো সম্মুখীন হতে হয় না যে এত খাটো কেন, গায়ের রং কালো কেন, দেখতে ভালো না, বেশি মোটা নয়তো আবার বেশি চিকুন। একটা ছেলে যদি দিনের বেলায় চাকরি করে রাতের বেলায় নেশায় ডুবেও থাকে তাও তার কোনো দোষ হয় না। ঘর নিজের হাসি থামিয়ে নিধির দিকে এগিয়ে যেতে যেতে বলল, সব সময় কথা এত বাড়াতে নেই, মানুষ বাঁচাল বলে এখন ঘর থেকে বেরোবো। বাইরে আমার পরিবারের লোকজন আছে, ওদের সাথে মুখে মুখে তর্ক করবেন। কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে বা তোমারই যদি কোনো কিছু বলার হয় তাহলে যতটা পারো সংক্ষেপে সেটা বলার চেষ্টা করবে, আর যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবে। কর নিজের কথাটা সম্পূর্ণ করতে নিধি বিরক্তিকর গলায় বলে উঠল, প্রথম দিন থেকেই আপনার আমার কথা বলা নিয়ে এত সমস্যা কেন বলুন তো? আপনাকে বিয়ে করেছি জন্য, এখন কি কখন কি বলবো সেটাও আপনার অনুমতি নিয়ে বলতে হবে। যৌতুক দিয়েছি আমি, অথচ এমন ব্যবহার করছেন আপনি যেন আপনি আমায় কিনে নিয়ে এসেছেন, আমি যেন আপনার দাস। যৌতুকের কথাটা শুনতেই ঘন কপাল কুঁচলে বলল, যৌতুক? কিসে যৌতুক দিয়েছো তুমি? আমি তো কোনো যৌতুক চাইনি। নিধি তাচ্ছিল্য গলায় বলল, চাননি ঠিকই, কিন্তু সম্মানের ভয়ে, মেয়ের কষ্ট হবে ভেবে আমার বাবা মা আমাকে যথেষ্ট গয়না দিয়েছে। এই বাড়িতে আসার পর আপনার আত্মীয় স্বজনরা আমাকে ঘিরে গোল করে বসে আমি কি কি গহনা এনেছি সেসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমাকে কথা শুনতে হয়েছে যে আমি কেন আরো বেশি গয়না আনলাম না, কেন আমার ঘর সাজানোর জন্য ফ্রিজ, এসি, খাট, আলমারি এসব আনেনি, কেন আমার বাবা মা তাদের একমাত্র জামাইকে একটা বাইক গিফট করলো না। এসবই শুনতে হয়েছে আমায়। অথচ আপনি এই বলে দোষ খাটাতে চাইছেন যে আপনি যৌতুক চাননি। গণ বিস্ময় ভরা দৃষ্টিতে নিধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এসব আলোচনা কখন হলো ঠিক বুঝে উঠতে পারছে না। গহন তো নিজের পরিবারের লোকজনকে বলে দিয়েছিল যেন এই বিষয়ে কেউ নিধিকে কোনো প্রশ্ন না করে। তারপরে এই কাজগুলো করলো কে ভেবে পেল না গহন। এদিকে নিধি সাজগোজ করার পর বিন্দুমাত্র কোনো ইচ্ছে মনের মাঝে রইল না। চুপচাপ মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বেরোতে ধরলে গহন ওর নাম ধরে ডেকে উঠল। অনিচ্ছা সত্ত্বে নিধি থামলো। পিছন ঘুরে তাকে কণ্ঠে একরাশ অনীহা প্রকাশ করে বলল, বলুন। কথাটা বলতে যদিও গহনের একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপরে মনে হলো নিধিকে বলা উচিত। তা না হলে বাইরে বেরোনোর পর নিধিকে আরও বেশি অস্বস্তিতে পড়তে হবে। নিধির দিকে একটু এগিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, বাইরে যেতে কেউ যদি জিজ্ঞেস করে যে গোসল করেছো কি না, কিংবা চুল কেন শুকনো, তাহলে বলে দেবে গোসল করেছিলে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে তারপরে বেরিয়েছো কেমন? কিন্তু কেন? মানে আমি গোসল করব কি না, আমার চুল ভেজা বা শুকনো কেন সেটার কৈফিয়তও এখন আমাকে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে দিয়ে বেড়াতে হবে। গহন জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলল, যা বুঝো না সেই নিয়ে অযথা তর্ক করো না। আগেও বলেছি তর্ক করা আমার পছন্দ না। যেটা বললাম চুপচাপ সেটা মেনে চলবে। আর যথেষ্ট বড় হয়েছো তুমি। আমি কেন এই কথাটা বললাম সেটার মানে তোমার বোঝা উচিত ছিল। যেহেতু গহন বলল বোঝা উচিত ছিল, তার মানে নিশ্চয়ই ব্যাপারটা নিধির আয়ত্তের মাঝে আছে। নিধি নিজের মস্তিষ্কে একটু জোর প্রয়োগ করলো এটা বোঝার জন্য যে কেন গহন ওকে এই কথাটা বলল। অবাক করার বিষয় হলো একটু ভাবতে না ভাবতে নিধি বুঝে গেল গহনের কথার মানে। সঙ্গে সঙ্গে লজ্জাও পেল, অস্বস্তিও হলো একটু বলা যায়।
তবে সেসব গহনকে বুঝতে দিতে চাইল না। চুপচাপ মাথা নাড়ে চলে যেতে ধরলে গহন ফের বলে উঠল, আরেকটা কথা। নিধি থামতেই গহন বলল, মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে। আমি কাউকে তার চেহারা সৌন্দর্য দেখে বিচার করি না। তোমাকে ব্যবহার যত সুন্দর, তুমি মানুষ হিসেবে ততটাই ভালো, এটা আমি মনে করি। গহন কথাটা বলার পর নিধি কয়েক সেকেন্ডের মতন সেখানে দাঁড়িয়ে থাকলো। হয়তো অনুধাবন করার চেষ্টা করলো গহনের কথার আসল অর্থটা। অনুধাবন করা শেষে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। গহন একটা দীর্ঘশ্বাস ফেলল। গহন নিধির আসল সমস্যাটাই বুঝে উঠতে পারছে না। কেন নিধির মনে এতটা রাগ? কথায় কথায় কেন এতটা তর্ক করছে? এটা কি শুধুই এজন্য যে তর্ক করে নিধির স্বভাব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কারো রাগ কি গহনের উপর দেখাচ্ছে? আসল উত্তর কোনটা? এই উত্তরটা জানতে হবে গহনকে, নয়তো ওদের সংসার কখনো স্বাভাবিক হবে না। ঘর থেকে বেরিয়ে ডান দিক দিয়ে হেঁটে একটু সামনে গেলেই পরের বসার ঘর। বসার ঘরেই পাশেই ডাইনিং রুম। সেদিক থেকে মানুষজনের কোলাহলের আওয়াজ পেয়ে নিধি সেদিকে গেল। গিয়ে দেখলো ডাইনিং টেবিলে মানুষজন ভরা। দরজার কাছে দাঁড়িয়ে থমকে গেল নিধি। চেনে সবাইকে, তবে কারো সাথে খুব একটা সখ্যতা গড়ে ওঠেনি এখনও। আর না গড়ে তোলার সময় পেয়েছে, সখ্যতা তৈরি করার ইচ্ছে হয়নি নিধির। এখন গিয়ে কী করবে, কার সাথে কথা বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না। একটু পরে সেখানে গহনও এলো। নিধিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনিতে গহন ভীষণ অপছন্দের একজন মানুষ নিধির কাছে। দেখলেই গা পিত্তে জ্বলে যায়। গতকাল রাতের পর থেকে তো আরও বেশি অপছন্দ হয়ে গেছে। সবসময় নিধির উপর এমন অধিকার খাটানো, কথায় কথায় হুকুম করার ব্যাপারটাই বেশি অপছন্দ হচ্ছে নিধির। তবে এমন পরিস্থিতিতে গহনকে দেখে খুব শান্তি পেল নিধি। মনে হলো উত্তপ্ত মরুভূমিতে দিশেহারা পথিক এক বিন্দু পানির দেখা পেয়েছে। সে কি শান্তি, সে কি স্বস্তি! গহনকে দেখে নিধির মুখে হাসি ফুটে উঠল। গহন নিজেও কিঞ্চিত অবাক হয়েছে। গহন তো ভাবতে পারেনি নিধি হাসতেও জানে। নিধি দুহাতে গহনের বাহুটা খামচে ধরে বলল, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এত মানুষকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপছে, আমার মাথা ঘুরছে। কিন্তু কেন? তুমি তো যৌথ পরিবারে বড় হয়েছ, তাও মানুষজনের এত অ্যালার্জি। নিধি অসহায় মুখ করে বলল, ওরা সবাই তো আমার নিজের ছিল। ছোটবেলা থেকে ওই পরিবেশে বড় হয়েছি, কিন্তু এখানে সবাই তা আপনার আত্মীয়। কার সাথে আমার কী সম্পর্ক সেটাও তো ভুলে গেছি। সবার মুখ চিনি ঠিকই, তবে তাও অস্বস্তি হবে না বলুন? তোমার আবার অস্বস্তি হয় নাকি? আমি তো ভেবেছি এতক্ষণে নিশ্চয়ই এখানে এসে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছ। এই মুহূর্তে গহনের ঠেস দেয়া কথাটি নিধির একেবারে অপছন্দ হয়েছে। যেই না নিধি একটু নিজের দুর্বলতা প্রকাশ করেছে, অমনি যেন আরও সুযোগ পেয়ে গেছে এই লোকটা অপমান করার। ঠিক এই কারণে নিধি কাউকে নিজের দুর্বলতা দেখাতে চায় না, সবসময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। এই মানুষটাকে যে কেন নিজের দুর্বলতা দেখালো কে জানে। তৎক্ষণাৎ গহনের বাহু ছেড়ে দিল নিধি। ঘোমটাটা ঠিকঠাক করে নিয়ে কঠিন গলায় বলল, অযথা ঝগড়াঝাটি করার মেয়ে নিধি না। আসলে আপনি আমায় চেনেন না, সেজন্য এই কথাটা বললেন। আমার অতীত সম্পর্কে যদি আপনি জানতেন, আমার অবস্থান দেখতেন, তাহলে নির্দ্বিধায় আপনি বলতে পারতেন এই জীবনে নিধির চেয়ে বেশি ধৈর্যশীল মেয়ে আপনি আর একটাও দেখেননি। ওদের কথাবার্তার আওয়াজ গিয়ে পৌঁছালো শম্পার কানে। দেখলো দুজনের দরজার কাছে দাঁড়িয়ে থেকে কথা বলছে। শম্পা দুজনকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, 8টা পর্যন্ত একসঙ্গে থেকেও ফিসফিসে গল্প করা ফুরল না তোমাদের? গল্প যখন করারই ছিল ঘরে বসেই তাহলে করতে। এখানে আসার আর কি দরকার ছিল? সবার মনোযোগ গিয়ে পড়ল দরজার কাছে দাঁড়ানো নিধি আর গহনার দিকে। এতগুলো দৃষ্টি একসাথে ওদের উপরে পড়তে এমনিতে একটু নিধির অস্বস্তি বাড়ল। মাথায় দেওয়া ঘোমটাটা আরেকটু টেনে নিয়ে একেবারে জড়সড় হয়ে দাঁড়ালো। গহন বোধহয় হালকা একটু আন্দাজ করলো নিধির অস্বস্তি হচ্ছে, তাই পরিবেশটা স্বাভাবিক করার জন্য শম্পাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের নতুন ভাবির অস্বস্তি হচ্ছে। ও বোধহয় একটু চাপা স্বভাবের, তোমরা আগ বাড়িয়ে একটু ওর সাথে কথা বলো। নিধি বিস্ফোরিত নয়নে তাকালো গহনের দিকে। এটা কি সত্যি শুনলো? নিধি তো ভেবেছিল গহন ওর বাড়ির লোককেও বলবে যে নিধি ঝগড়ুটে। তবে এ তো কোনো দুর্নামই করলো না। গহনের কথা শুনে ওর ছোট বোন সিনথিয়া এগিয়ে এসে নিধিকে নিজের সাথে নিয়ে গেল। গহনের জন্য একটা চেয়ার ফাঁকাই ছিল, সেখানে গিয়ে গহন বসে পড়ল। সালমা বেগম ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি মা, গহনের প্লেটে নাস্তা তুলে দাও। নিধি জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে গহনের দিকে এগিয়ে গেল। গহনের প্লেটে নাস্তা তুলে দিতে বিড়বিড় করে বলল, অসভ্য লোক কোথাকার, বউয়েরও যে খিদে লাগতে পারে সেদিক কোনো খেয়াল নেই, কোনো ভদ্রতাই সেখানে এই লোককে। নিধি বুঝতে পারল না যে গহনের কানে ওর বলা কথাগুলো গেল, তবে ভাগ্য ভালো যে আর কারো কানে যায়নি, নয়তো বিয়ের পরের দিনই স্বামীকে এভাবে অপমান করা এবং পারিবারিক শিক্ষার উপর প্রশ্ন তোলার জন্য একটা বিচার সভা বসে যেত। তখন বাড়িতে নিধির বৌভাতের অনুষ্ঠানে আয়োজনের বদলে ওকে আবার বাপের বাড়ি ফেরত পাঠানোর আয়োজন চলতো। গহন খাওয়া শুরু করার আগে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা তুমিও বসে যাও। একে একে নিজের বোনদেরকেও বলল,
তারপরে দৃষ্টিটা নিধির দিকে ঘুরিয়ে বলল, নিধি তুমিও বসো। নিধিকে খেতে বসতে বলার কথাটা পছন্দ হলো না গহনের মা কিংবা ওর বন্ধুদের। শম্পা আর সিনথিয়া দুজনেই একযোগে সালমা বেগমের দিকে তাকালো। সালমা বেগম ইশারায় ওদের দুজনকে চুপ করে থাকতে বললেন। মেয়েদেরকে থামানো শেষে এবার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, বাড়ির বউদের আগে খেতে বসতে নেই বাবা, তোমরা আগে খেয়ে উঠো, তারপর নিধি খাবে। গণ মুখের মাঝে থাকা অবশিষ্ট খাবারটুকু গিলে নিয়ে বলল, এখানে তো বাইরের মানুষ নেই, এত নিয়ম কানুন মেনে চলতে হবে না, পরিবারের সবাই আছে, নিধি বসে যাও। বেশ, সবাই চুপ। আর একটা কথাও সালমা বেগম বললেন না, না মেয়েদেরকে বলতে দিলেন, বরং সালমা বেগম নিধিকে উদ্দেশ্য করে বললেন, নিধি মা তুমি বসে পড়ো। নিধি একটা বারও নিষেধ করলো না, সঙ্গে সঙ্গে গহনের পাশে চেয়ার বসে পড়লো। খাবার খেয়েছিল গতকাল সকালে, তাও জোর করে ওর মা মুখে তুলে দিয়েছিল। রাগ করে দুপুরেও খায়নি, রাতেও খায়নি। খিদেই পেটের মাঝে দুনিয়ার সব ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করছে। খাবার টেবিলে বেশ অনেক কিছুর আয়োজন করা হয়েছে, তবে নিধি নিজের পছন্দ মতো কিছুই খুঁজে পেল না। আসলে দোষটা খাবারের না, দোষটা নিধির। পৃথিবীতে হাজার পদের খাবার থাকতে নিধি তো খাই দুই এক রকমের খাবার। তবু এটা তো আর নিজের বাড়ি না, তাই মুখ ফুটে কোনো কিছু আবদারও করতে পারলো না। যা আছে তাই একটু খেয়ে নিল, তবে পেট ভরলো না। খাওয়া দাওয়া শেষে গহন নিজের ঘরে চলে গেল। নিধিও পিছন পিছন যেতে ধরলে সালমা বেগম ওকে ডাকলো। নিধি থামলো। সালমা বেগম বেশ আদুরে ভঙ্গিতে বললেন, নতুন বউদের এত দেরি করে ঘুম থেকে উঠতে নেই মা, তুমি তো এই বাড়ির বড় বউ, সবকিছু তো তোমাকেই সামলাতে হবে। বোন সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তোমার ছোট ননদ কলেজে যায়, আমার সকালে ওষুধ থাকে, ঠিকঠাক সময় রান্নাবান্না না হলে তো সমস্যা। শম্পা, ঋতু এরা দুজনেই তো অসুস্থ, ওরা তো কেউ রান্না করতে পারবে না, তোমাকেই সবটা সামলাতে হবে। আজ তো প্রথম দিন এ বাড়িতে তোমার, কাল বৌভাতের অনুষ্ঠান, পরশু থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দেবে কেমন? নিধি বাধ্য মেয়ের মতন মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি এবার থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করব। এখন ঘরে যাই। সালমা বেগম ফের আদুরে ভঙ্গিতে বললেন, ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার এসো, দুপুরের রান্নাটা কিন্তু তোমাকেই করতে হবে। নিধি চুপচাপ মাথা নাড়ে সায় জানিয়ে ঘরে এলো। ঘরে এসে আগে মাথা থেকে শাড়ির আঁচলটা নামালো। এতক্ষণে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলো। এখন তো মনে হচ্ছে নতুন বউ হিসেবে সব থেকে কঠিন কাজটাই হলো ঘুমটা সামলানো। নিধি বসে বসে একটু বিশ্রাম নেওয়ার মাঝে দেখলো গহন শার্ট প্যান্ট পরে একেবারে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। নিধির একটু ইচ্ছে করলো জিজ্ঞেস করতে যে কোথায় যাচ্ছে, কিন্তু একটা জড়তা নিধিকে আর সেই প্রশ্ন করতে দিল না। তৈরি হওয়া শেষে যাওয়ার আগে আগে গহন নিধিকে উদ্দেশ্য করে বলল, কি খেতে পছন্দ করো তুমি? গহনের প্রশ্নটা ঠিকঠাক কানে যায়নি নিধির, নিজেই পাল্টা প্রশ্ন করলো, কি বললেন? বললাম কি খেতে পছন্দ করো তুমি? নাস্তায় তো কিছুই খেলে না, না খেলে ঝগড়া করার শক্তি পাবে কোথা থেকে? নিধু চেতে উঠে বলল, লাগবে না খাবার, খিদে সহ্য করার অভ্যাস আছে আমার। গহন কি ভেবে যান আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। নিধি ড্যাব ড্যাব করে ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। কি অদ্ভুত মানুষ। নিধি না হয় রাগ করে একবার বলল কিছু লাগবে না, তাই বলে মানুষ কি দ্বিতীয়বার আর জিজ্ঞেস করে না? কয়েকদিনের পরিচয়, লজ্জা বলতে তো একটা জিনিস থাকে। এমনও তো হতে পারে যে নিধি হয়তো লজ্জাতেই বলতে পারেনি, সেটা কি ওই মানুষটার বোঝার ক্ষমতা নেই? শুধু উচ্চতা আর বয়সই বেড়েছে, কিন্তু মাথার মধ্যে বুদ্ধি নামক বস্তুটা নেই। প্রায় 10 থেকে 12 জনের রান্না করতে হচ্ছে নিধিকে। সাহায্যের জন্য কাজের বুয়া মিতাকে পেয়েছে, যদিও মিতাকেও সাহায্যের জন্য পাওয়ার কথা ছিল না নিধির। তবে সকালে নিধির ব্যবহারে সালমা বেগম সন্তুষ্ট হয়েছেন। আর তাছাড়া পরে তার ভাবনা এসেছে, এত মানুষের রান্না নিধি একা করবে, এটা যদি গহনের কানে যায় তাহলে ওনার সম্পর্কে একটু বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে গহনের মনে, যেটা তিনি কখনই হতে দেবেন না। শেষে বাধ্য হয়ে মিতাকে সাহায্যের জন্য পাঠিয়েছে, যদিও মিতাকে খুব ভালোভাবে বুঝিয়ে পাঠিয়েছেন যে খুব বেশি কাজ করার দরকার নেই, টুকটাক হাতে হাতে একটু এগিয়ে দেবে, কঠিন কাজগুলো যেন নিধিকেই করতে দেয়। রান্নাবান্না মোটামুটি সব বেশ ভালোই পারে নিধি, তবে সমস্যাটা একটাই, এত মানুষের রান্না কখনো এর আগে করা হয়নি। আর করলো পাশে বড় কেউ ছিল দেখিয়ে দেওয়ার জন্য, তবে আজ কেউ নেই। মিতাকে জিজ্ঞেস করলো, ঠিকঠাক ভাবে উত্তর দিচ্ছে না। নিধি তো ডাবল বোধ হয় মিতা নিজেও রান্না পারে না। নিধি তো আর বুঝলো না যে মিতাকে নিষেধ করে দেওয়া হয়েছে। দুপুর 3টে পার হয়ে গেল, তাও নিধির রান্নাবান্না শেষ হলো না। এর মাঝে যে শম্পা আর সিনথিয়া কতবার এসে তাড়া দিয়ে গেছে তার কোনো হিসেব নেই। সালমা বেগমও বেশ কয়েকবার এসেছেন, তবে তিনি তাড়া দেননি, শুধু বলেছেন সবকিছু ঠিকঠাক করে করার জন্য। ঋতু এসেছিল কয়েকবার, তবে কোনো সাহায্য করেনি, মুখ দিয়ে সাহায্য করার কথা উচ্চারণও করেনি। নিধিও একবারে কাউকে সাহায্যের জন্য বলেনি। যখন ওকে একা করতে দিয়েছে একাই করবে, কারো সাহায্যের প্রয়োজন নেই। নিধির আত্মবিশ্বাস আছে নিজের উপর যে ও করতে পারবে। আর যদি আত্মবিশ্বাস না থাকতো তাহলে প্রথমে জানিয়ে দিত সেটা। 3:30 নাগাদ বাড়িতে নতুন কয়েকজন অতিথি এলো। গহনের ফুফি জুবাইদা আর ফুয়াতো 2 বোন জান্নাত আর যারা এসেছে। এয়ারপোর্ট থেকে গহন নিয়ে এলো ওনাদেরকে।
ওনারা বাড়িতে আসতেই সবাই ব্যস্ত হয়ে পড়লো ওনাদের আপ্যায়নের জন্য। সালমা বেগমের মুখ থেকে তো হাসি সরছে না। ঋতুকে বলল রান্নাঘরে গিয়ে একটু ওনাদের জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনতে। এ বললো যেন নিজে বানিয়ে নিয়ে আসে। ঋতু রান্নাঘরে গিয়ে নিজের মতন শরবত বানালো। অন্য পাশে নিধি রান্না করছে। দুজনের মাঝে কোনো কথা হলো না। ঋতু কার জন্য কেনই বা শরবত বানাচ্ছে সেটাও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না নিধি। আর না ঋতু বলার প্রয়োজন মনে করলো। এদিকে আসার পর অনেকটা সময় পার হয়ে গেছে, তারপরেও গহনের বউ এখনো না আসায় ওকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লেন জুবাইদা। গহনকে তাড়া দিয়ে বললেন, গহন তোর বউ কোথায়? ওকে একবার ডাক। নাকি আবার আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে? না ফুফি, লজ্জা পেয়ে বসে থাকার মতন মেয়ে নিধি না। আসলে ও কোথায় সেটা আমিও জানতে চাইছি। মা, নিধি কোথায়? সালমা বেগম নিধির খোঁজ জানেনই না এমন ভঙ্গিতে বললেন, আমি তো জানি না, হয়তো ঘরে বিশ্রাম নিচ্ছে। জুবাইদাদের সাথে আনা ব্যাগগুলো তখন ঘরে নিয়ে যাচ্ছিল মিতা। সালমা বেগমের মুখে কথাটা শুনে নিজ উদ্যোগী গহনকে উদ্দেশ্য করে বলল, নতুন ভাবি তো রান্না করে, সেই সকাল থেকে রান্না করতেছে। ঘাইমা টাইমে অবস্থা খারাপ হয়ে গেছে গা। কথাটা পছন্দ হলো না জুবাইদার। একদিন হলো নতুন বউ হয়ে এসেছে, আর আজকে এতটা খাট্টাখাটনি করানো একদমই ঠিক হচ্ছে না। তিনি সালমা বেগমকে কিছু না বলে সরাসরি গহনকে উদ্দেশ্য করে বললেন, আজকের দিনে কি মেয়েটাকে রান্নাঘরে পাঠানোর খুব প্রয়োজন ছিল গহন? আমি তো নিজেও জানি না ফুফি ও রান্নাঘরে কি করছে। জুবাইদা গম্ভীর গলায় বললেন, জানা উচিত ছিল তোমার স্ত্রী কোথায় কি করছে সেই খবর তুমি রাখবে না? এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো তুমি? আর তাছাড়া আমি তোমাকে বলছিলাম নিধিকে নিয়ে এয়ারপোর্ট এসো। ওকে বাড়িতে একা রেখে যাওয়াই তোমার আজ ঠিক হয়নি। আর রেখে গেল তোমার মাকে বলে যাওয়া উচিত ছিল যেন ওকে দেখে রাখে, তাই না? গহন অপরাধী গলায় বলল, আমি আসলে বুঝতে পারিনি ফুফু। আমি দেখছি। গহন নিধিকে খুঁজতে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো নিধি তখনও রান্না করছে। মিতা একদম ঠিক বলেছিল, গেমে অবস্থা খারাপ। এখনো কপাল বেয়ে টুপটুপ করে ঘাম গড়িয়ে পড়ছে। নিধি কে ডাকলো সেটা ভাবার সময় নেই নিধির কাছে। তবে এতটুকু বুঝলো যে হয়তো রান্না হয়েছে কিনা, সেই জন্যই ডাকছে। ব্যস্ত ভঙ্গিতে বলল, আর 10 মিনিট সময় লাগবে, তাহলেই হয়ে যাবে সব। সবাইকে খাবার টেবিলে ডাকুন, রান্নাবান্না রেখে চলো, আর করতে হবে না। একজন তোমায় দেখার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। নিধি এবারে বুঝলো না যে গহন কথা বলছে। ফের ব্যস্ত ভঙ্গিতে বলল, রান্নাটা শেষ করে আসছি আমি, আর একটু সময় লাগবে। বললাম তো আর করতে হবে না, বাকিটা অন্য কে করে নেবে। নিধি এবারে বিরক্ত হলো। আর না দেখে থাকা যাচ্ছে না যে কে এসেছে। মাথা তুলে তাকাতেই দেখলো গহন দাঁড়িয়ে আছে। গহনকে দেখে যে রাগ হলো না তেমনটা না, রাগ তো একটু মনের মাঝে জমে আছেই। সে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, যাওয়ার পর একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করলো না যে ওর বউ কেমন আছে, কি করছে। আর এখন এসেছে আলগা দরদ দেখাতে। দিদি অবশ্যই সেসব অভিযোগ করলো না, রেগে মেগে কথা বললো না গহনের সাথে, বরং খুব মিষ্টি করে হেসে গহনের কথায় আপত্তি জানিয়ে বলল, মোটেই না। আমার একটা খুব ভালো গুণ আছে জানেন তো, আমি কে কেমন সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। আর এটাও বুঝে গেছি এ বাড়িতে বিভিন্ন পদার্থের মানুষ আছে। এখন আমি রান্নাটা রেখে বাইরে যাব, আর যে বাকি কাজটুকু করবে সে সবাইকে বলে বেড়াবে পুরো রান্নাটা সেই করেছে। আর তার রান্না আদৌ ভালো কি খারাপ সেটাও তো আমি জানি না। সুতরাং আমার এই রান্নাটা খারাপ হলে বাকি রান্নাগুলোরও বদনাম হয়ে যাবে। আর আজ নতুন এসে আমি এত বড় একটা বদনাম আমার ঘাড়ে নিতে পারবো না। যদি আপনি আমার দায়িত্ব নিয়ে বলতে পারেন যে আমি রান্নাঘর থেকে বেরোনোর পর কেউ এসে আমার রান্নায় হাত লাগাবে না, তাহলে আমি আপনার সাথে যেতে পারি, না হলে আপনাকে অপেক্ষা করতে হবে। গহন বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, আমি তোমায় সংক্ষেপে কথা বলতে বলেছিলাম। এত বাড়তি কথা আমার ভীষণ অপছন্দনীয়। চলো এখন, কেউ হাত দেবে না তোমার রান্নায়। নীতি গা ছাড়া ভাব নিয়ে বলল, ঠিক আছে চলুন, যাচ্ছি। শাড়ির আঁচলটা কোমরের বাঁধন থেকে খুলে হাতের উপরে নিল। যেমন ছিল তেমন ভাবে যেতে ধরলে গহন ওর হাত টেনে ধরল। এবারে নীতি বিরক্তিকর গলায় বলল, আবার কি হলো? গহন পকেট থেকে নিজের রুমালটা বের করে নিধির কপালে ঘাম মুছে দিতে ধরল। নিধি চমকে উঠে মাথাটা একটু পিছন দিকে সরিয়ে নিয়ে বলল, কি করবে? গহন উত্তর দিল না নিধির প্রশ্নে, চুপচাপ মুখের ঘাম মুছে গেল। নিধির চুলগুলো হাত খোপা করে রেখেছে, ভালোই লাগছে দেখতে, তবে সকালের মতন লাগছে না। গহন নিজে নিধির খোপা খুলে দিল। এতে নিধির ঘাড়ে হালকা একটু স্পর্শ লাগলো গহনের হাতের। নতুন এক স্পর্শের সাথে পরিচিত হতে নিধির গা শিউরে উঠল। ভালো লাগা কাজ করলো নাকি অস্বস্তি হলো নাকি অন্য কোনো অনুভূতি কাজ করলো নিধি বুঝতে পারলো না। তবে যাই হোক না কেন এই অনুভূতিটা অন্যরকম, একেবারে নতুন। নিধির কাছে গহন নিধির সামনে চুলগুলো হাতের সাহায্যে ঠিক করে দিতে দিতে বলল, যার সামনে তোমাকে নিয়ে যাচ্ছি সে সব বিষয় ভীষণ খুঁতখুঁতে, আর আমার বিষয় তো আরো বেশি। আমি চাই না প্রথম দিন দেখি সে তোমার মাঝে কোনো খুঁত ধরুক। আমার কাছে তুমি যেমন একটু বিরক্তিকর আর বেশ অনেকটা বোধগম্যের বাইরে, বাকিদের কাছে যেন তেমন মনে না হয়।
কাউকে তোমায় নিয়ে কিছু বলার সুযোগ তৈরি করে দেবে না কখনো। তাহলে আরেকটু সময় দিন, ঘরে গিয়ে একটা নতুন শাড়ি পরে সাজগোজ করে আসি, ঠোঁটে একটু লাল লিপস্টিক, চোখে আইলাইনার, তারপর আমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে যতগুলো সোনার গয়না দিয়েছে সব পরে আসি। কারণ যার সামনে নিয়ে যাচ্ছেন সেও তো আপনার পরিবারেরই লোক, সেও নিশ্চয়ই বাকিদের মতনই হবে, সেও নিশ্চয়ই হিসেব করতে বসবে আমি বাপের বাড়ি থেকে কয় কেজি সোনা এনেছি। তাই তো। গহন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, আর কিছু করতে বলবো না, এভাবেই চলো। ভুল তো করছেনই, আমায় তো বেশ সুন্দর জ্ঞান দিলেন যেন কাউকে কথা বলার সুযোগ না দেই, অথচ আপনি যদি একটু শক্ত হন আমার ব্যাপারে অন্যদের প্রতি, তাহলে আর কারো সাহসী হবে না আমায় নিয়ে কথা বলার। অবশ্য কাকে কি বলছি, যার মানসিকতা এমন যে বউকে হুমকি দামকি দিয়ে সবসময় পায়ের নিচে রাখতে হবে, মাথায় তোলা যাবে না, তার থেকে আর কিই বা আশা করা যায়। কথাটা বলে নিধি গহনের আগে আগে হাঁটা দিল, ওর পিছন পিছন গহনও গেল। আপাতত আর নিধির বলা কথাগুলো নিয়ে ভাবার সময় পেল না। বসার ঘরে যেতেই গহন নিধিকে পরিচয় করে দিল জুবাইদার সাথে। নিধির মাথায় তখন ঘোমটা নেই। সালমা বেগম তাড়াহুড়ো করে ছেলের বউয়ের দিকে এগিয়ে এসে বললেন, এ কি মা, মাথার কাপড় নেই কেন? নতুন বউ ঘোমটা দিয়ে থাকতে হয় গুরুজনদের সামনে। নিধি তাড়াহুড়ো করে শাড়ির আঁচলটা টেনে মাথায় দিয়ে দিতে ধরলে ওকে বাধা দিলেন জুবাইদা। সোফা থেকে উঠে এগিয়ে গেলেন নিধির দিকে। নিধি সালাম দিল। সালামের জবাব দিয়ে তিনি আগে মন ভরে নিধিকে দেখলেন। সামনাসামনি দেখবেন বলে এখনো অবধি ছবি দেখেননি নিধির, এমনকি ওদের বিয়ের ছবিও দেখা হয়নি তার। এদিকে জুবাইদাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিধির একটু ভয় হলো, আবার অস্বস্তিও হলো। ভাবলো কখন না জানি আবার কি খুঁত টেনে বের করে। গহন তো বলল উনি নাকি খুঁতখুঁতে, তবে তেমন কিছুই হলো না। হঠাৎ করে জুবাইদা নিধিকে জড়িয়ে ধরে বললেন, তোমায় জড়িয়ে ধরে এতক্ষণে আমি শান্তি পেলাম, আমাকে চিনতে পেরেছো? গহন বলেছে তোমায় আমার কথা? গহন নিজেই বলে উঠল, না ফুফি, এখনো তোমার কথা জানানো হয়নি ওকে। আসলে আমি চেয়েছিলাম তুমি এলে সামনাসামনি পরিচয় করিয়ে দেব। জুবাইদা এবারে নিধিকে নিজের থেকে ছাড়িয়ে ওর গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে ভঙ্গিতে বললেন, মাশাল্লাহ, আমার গহনের পাশে বেশ মানাবে তোমায়, ভারী মিষ্টি দেখতে তুমি। আমি গহনের ফুফি, মানে তোমারও ফুফি। নিধি শুধুমাত্র হাসলো। জান্নাত আর যারাও নিজ উদ্যোগে এগিয়ে এসে নিধির সাথে পরিচিত হলো। এই তিনজন মানুষকে বেশ পছন্দ হলো নিধির। মনে হলো বাকিদের থেকে আলাদা। আরো টুকটাক কিছু কথাবার্তা শেষে নিধিকে নিয়ে তিনি গহনের ঘরে গেলেন। ওদের পিছন পিছন সালমা গেলেন, শম্পা আর সিনথিয়াও গেল। নিধি ঘরে গিয়ে দেখলো ওদের ঘরে দুটো নতুন সুটকেস রাখা। জুবাইদা সেগুলো নিধিকে দেখিয়ে বললেন, এই দুই সুটকেসে তোমার জন্য কিছু উপহার আছে মা। আসলে তোমার পছন্দ কেমন, তুমি কেমন রং পছন্দ করো সেসব তো জানি না আমি, তাই আমি নিজের পছন্দ মতো কিনেছি। এর পরের বার তোমার কেমন পছন্দ, কি রং পছন্দ আমায় জানিয়ে দিও, আমি সেগুলোই কিনবো, না হলে তোমায় সঙ্গে করে নিয়ে গিয়ে কিনবো। এবার না হয় ফুফির পছন্দেই পড়ো এসব, কেমন? নিধি এবারও আলতো হেসে শুধু মাথা নাড়লো। এদিকে সালমা বেগম আর তার দুই মেয়ের চোখ কপালে উঠে গেছে। দুটো সুটকেস ভর্তি উপহার দিল, এর মাঝে নিশ্চয়ই গয়নাগাটিও আছে। আর যেহেতু গহনের ফুফি গহনের বউয়ের জন্য এনেছে, কম দামি কিছু তো কোনোদিনও দেবে না। হয়তো হীরের গয়নাও আছে, কিংবা তার থেকে যদি দামি কোনো বস্তু থাকে হয়তো সেসবই আছে। নিশ্চয়ই টাকা পয়সাও দিয়ে রেখেছে, হয়তো বাড়ি গাড়ির কাগজপত্র আছে। এসব ভেবে ওনাদের তিনজনের মাথা ঘুরে উঠলো। এত কিছু দেখে নিজেকে আর সামলাতে পারলো না সিনথিয়া। জুবাইদার দিকে এগিয়ে গিয়ে নাকে কান্নার সুরে বলল, ফুফি, কখনো তো তুমি আমাদেরকে এত উপহার দাও না। সব যদি বড় ভাবিকে দাও তাহলে আমাদেরকে আর কি দেবে? জুবাইদা আলতো আসার চেষ্টা করে বললেন, গহন হলো আমার ছেলে, আর নিধি আমার ছেলের বউ, আর তোমরা হলে আমার ভাইয়ের মেয়ে। পার্থক্য তো আছেই মা। আমার ছেলের বউ আমার যতটা আপন, তোমরা কি আর আমার ততটা আপন হতে পারবে? ঠিক তেমনই আমার ছেলে বউয়ের প্রতি আমার যতটা স্নেহ থাকবে, তোমাদের প্রতি তো ততটা থাকবে না। এই প্রথম এইবারে কোনো মানুষকে সত্যি নিধির ভীষণ পছন্দ হলো। কি সুন্দর, সবার সামনে বাকিদের থেকে বেশি নিধিকে প্রাধান্য দিল। খুব আফসোস হলো নিধির এটা ভেবে যে যদি ওর বরটা এমন হতো তাহলে বেশ ভালোই হতো। দুজনে মিলে সারাদিন সবার মুখে মুখে উচিত জবাব দিত। খেতে বসে জুবাইদা নিধিকে নিয়েই বসলেন। শুধু নিধিকে না, বাকিদেরকেও খেতে বসতে বললেন। তবে সালমা বেগম বসলেন না। আলতো এসে বললেন, নিধি না হয় বাড়ির নতুন বউ, আমি তো বাড়ির পুরনো বউ, আমাকে তো দায়িত্ব পালন করতে হবে। তোমরা বসো, আমি খাবার পরিবেশন করছি। কেউই কোনো আপত্তি জানালো না। সালমা বেগমকে ওনার কাজ করতে দিল। সালমা বেগম আশা করছিলেন যে গহন হয়তো ওনাকে বসতে জোর করবে, তবে গহন কি ভেবে যেন তেমন কিছুই বলল না। হয়তো ব্যাপারটাকে সালমা বেগম যতটা গুরুত্ব দিলেন গহন ততটা গুরুত্বই দিল না। এদিকে খাবার দাবার নিয়ে বেশ চিন্তায় আছে নিধি। কে জানে রান্না কেমন হয়েছে, এতগুলো মানুষ খেতে বসেছে, যদি না খাওয়া যায় তাহলে তো
তো একটা বদনাম হয়ে যাবে। আরে দানবটা নিশ্চয়ই ঘরে নিয়ে গিয়ে আবারও 10টা কথা শোনাবে নিধিকে। বিয়ের এত জ্বালা নিধি সেসব আগে জানতো না। জানলে বাড়ি থেকে পালিয়ে যেত, তবুও বিয়ে করতো না। নিধি আগেই খাবার মুখে তুলতে পারলো না। বাকি সবার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলো। সবার প্রথমে প্রতিক্রিয়া দেখালো শম্পা। একে একে অনেকগুলো পদ খাওয়ার পরে নাক সিটকে বলল, মাংসটা সিদ্ধ কম হয়েছে নিধি, লবণে স্বাদও পেলাম না। আর এত ঝাল দেয় নাকি কেউ? এদিকে আবার মাছের তরকারিতে মনে হচ্ছে শুধু লবণই দিয়েছো। পোলাও ঝরঝরে হয়নি, পানি বেশি হয়ে গিয়েছে। মাছটা বেশিক্ষণ ভেজেছো মনে হয়, শক্ত হয়ে গেছে। নিধির মুখটা শুকিয়ে গেল, নিজের খাওয়ার ইচ্ছেটাও সেই সাথে মরে গেল। জুবাইদা একবার তাকালেন নিধির শুকনো মুখটার দিকে। খারাপ লাগলো তার নিধির জন্য। তিনি ইশারায় মেয়েদেরকে বললেন প্রশংসা করতে। তবে বাকিরা প্রশংসা করার আগেই গহন জুবাইদাকে উদ্দেশ্য করে বলল, ফুফি, মনে আছে তোমার লন্ডনে পড়াশোনা করার সময় তোমার হাতে রান্না খেয়ে আমি একদম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। দেশে ফিরে আর কারোর হাতের রান্নায় ভালো লাগতো না। আজকে কিন্তু খাবারগুলো খাওয়ার পর মনে হচ্ছে তুমিই রেঁধেছো। জুবাইদা আলতো হাসলেন, গহনের দিকে তাকে ইশারায় বাহবা দিলেন। এবারে একে একে তিনি, তার দুই মেয়ে, শম্পার স্বামী সবাই প্রশংসা করলেন নিধির রান্নার। তবে সবাই প্রশংসা করলে কি হবে? শম্পা আর সিনথিয়া মিলে যত রকম ভাবে বদনাম বের করা যায় সব চেষ্টা করলো। সবশেষে নিধি হিসাব করে দেখলো মাত্র দুজনের রান্না অপছন্দ হয়েছে, বাকি সবার পছন্দ হয়েছে। তাহলে ওই দুজনকে গণনার বাইরে রাখাই যায়। তবে নিধি একটু আশা করেছিল গহন হয়তো একটু ভালোভাবে প্রশংসা করবে। কি সব ছাতার মাথা প্রশংসা করলো, আবার নিধির রান্নার সাথে ওর ফুফির রান্না তুলনা করলো। কে জানে কি বোঝাতে চাইলো। নিধি তো বুঝলো না। সন্ধ্যের দিকে সিনতে এলো নিধির ঘরে। নিধি তখন চুপচাপ বিছানায় বসে ফোন চালাচ্ছে। বাড়ির অন্যরা বিভিন্ন কাজে ব্যস্ত। গহনা কোথায় আছে সেই খোঁজ নিধি জানে না, জানতেও চায় না। যেদিক ইচ্ছে যাক, নিধির আশেপাশে না থাকলেই হয়। ঘরে আসার জন্য অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না সিনথিয়া। সোজা ঘরের ভেতর চলে এলো। হঠাৎ করে ওকে আসতে দেখে নিধি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বিরক্তি হলো অনুমতি না নিয়ে আসার জন্য, তবে মুখে কিছু বলতে পারল না। যতই হোক এরা তো ওর ননদ, দু এক কথা বললে ওরা আবার হাজার কথা শুনিয়ে ছাড়বে। আর এখন এত কথা শোনার মতন ধৈর্য নেই নিধির। সিনথিয়া বিছানার উপর নিধির পাশে বসে বলল, কি করছো ভাবি? ব্যাপারটা নিধির কেমন যেন একটু সন্দেহজনক লাগছে। সিনথিয়ার হাসিটাও অতিরঞ্জিত মনে হচ্ছে। ওকে দেখে কেন নিধির মনে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে। তবে আগেভাগে কিছু বলল না। এদিকে নিধির থেকে কোনো উত্তর না পেয়ে সিনথিয়া ফের জিজ্ঞেস করলো, কি করছো ভাবি? এই যে তোমার দিকে তাকিয়ে আছি। নিধির এমন উত্তরে ভেবাচেকা খেয়ে গেল সিনথিয়া। হুট করে নিধি আবার হেসে উঠে বলল, মজা করছিলাম, আমি তো ফোন দেখছিলাম, তুমি কিছু বলবে? সিনথিয়া নিজেও পাল্টা হেসে বলল, হ্যাঁ, আসলে ফুফি তোমায় তখন কি কি উপহার দিল সেই সব দেখতে এলাম, আর ভাবলাম তোমায় একটু গুছিয়ে দিয়ে সাহায্য করব। নিধি খুশি হলো সিনথিয়ার কথা শুনে। এমনিতে এসব জিনিসপত্র গোছাতে আলসেমি লাগে নিধির। নিজের সুটকেস দেখিয়ে বলল, আমি আমার বাড়ি থেকে যা জেনেছি ওই সুটকেসগুলোতে আছে, ওগুলো গুছিয়ে দাও। আর ফুফি যেগুলো দিয়েছে এগুলো পরে খুলবো। ফুফি বলেছে আমি যেন একা একা না খুলি। আপাতত এতটুকুই খুশি থাকলো সিনথিয়া। সুটকেস থেকে সবকিছু বের করে গুছিয়ে দিয়ে আবার চলে গেল। সন্ধ্যের দিকে জুবাইদা এসে নিধিকে তৈরি হতে বললেন। উনি কোথায় যেন নিয়ে যাবে, যদিও নিধির ইচ্ছে নেই বাইরে যাওয়ার। তবে যেহেতু জুবাইদা বলে গেছেন এত ভালোবেসে, তাই ভাবলো যাওয়া উচিত। জুবাইদা আবার বলেও গেছেন যেন সুন্দর করে সাজগোজ করে, যেন ওকে দেখতে একদম নতুন বইয়ের মতনই লাগে। নিধি শুধু দীর্ঘশ্বাস ফেললো আর ভাবলো, শুধু সাজগোজ করলে কি আর নতুন বইয়ের মতন লাগে? নতুন বইয়ের মতন দেখতে লাগার জন্য স্বামীর ভালোবাসা দরকার, মনের সুখ শান্তি দরকার, একটা নির্জনচাট সংসার দরকার। এগুলোর কোনোটাই তো নিধির কাছে নেই। তাহলে ওকে নতুন বইয়ের মতন দেখতে লাগবে কি করে? আপাতত এসব ভাবনা বাদ দিয়ে নিধি আবারও একটা শাড়ি পরলো। হালকা কাজ করা বেগুনি রঙের হাফ সিল্ক শাড়ি পরলো। বিয়েতে গহনদের পক্ষ থেকে বেশ দামি দামি শাড়ি পেয়েছে, তবে সেগুলো পরতে ইচ্ছে করলো না। সবাই কি ভাববে যে বাপের বাড়ি থেকে কিছুই আনেনি, সেই জন্য শ্বশুর বাড়ি দেওয়া জিনিসই পরছে। অযথা আবার নিজের বাবা মাকে ছোট করার দরকার নেই। একটু সাজগোজও করলো নিধি। গয়না হিসেবে ভাবলো শুধু একটা সোনা ঝুমকো পরবে, যেটা নিধির দাদি দিয়েছে। আলমারি ভেতরে খুঁজতে গেল, তবে পেল না। সম্ভাব্য সব জায়গাতেই খুঁজলো, কিন্তু তাও নিধি খুঁজে পেল না ঝুমকোটা। পরে মনে পড়লো সিনথিয়া তো সব গুছিয়ে রেখেছে, ও হয়তো জানবে। সিনথিয়ার ঘরে গেল নিধি। ওর ঘরে তখন সালমা বেগম আর শম্পা উপস্থিত ছিল। কোনো একটা বিষয় নিয়ে বেশ হাসাহাসি করছিল ওরা। দেখে মনে হচ্ছে খুব খুশি। নিধি এত সবে কান না দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, সিনথিয়া, তুমি যে আমার সবকিছু গুছিয়ে দিলে, আমার একটা সোনা ঝুমকো ছিল, ওটা কোথায় রেখেছ? সিনথিয়া একটু মনে করার ভঙ্গিতে বলল, কোথায় ভাবি, কোনো ঝুমকো তো আমি পাইনি। আর ছিল তো, তুমি অন্য গয়নাগুলো তো রেখে দিয়েছ। ওগুলোর সাথে ঝুমকোটা ছিল, ওই ব্যাগেই ছিল। সিনথিয়া ফের মনে করার ভঙ্গিতে বলল, না, ছিল না, তুমি অন্য কোথাও রেখেছ।
আরে না রে বাবা, অন্য কোথাও রাখিনি, আমি তো ওটা পরেই নি। আর আমি খুঁজে দেখেছি সব জায়গায়, আমার স্পষ্ট মনে আছে আমার সবগুলো গয়না এই ব্যাগের ভেতরেই রাখা ছিল। সিনথিয়ার অভিব্যক্তি একটু পাল্টে গেল, হালকা তেজি গলায় বলল, বললাম তো আমি জানি না, ছিল না ওখানে কোনো ঝুমকো, না থাকলে আমি কোথা থেকে এনে দেব। নিধি এবার নিজেও রাগী ভঙ্গিতে বলল, আমি বলছি তো ছিল ওখানে, তুমি একটু মনে করার চেষ্টা করে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। আমি নিশ্চিত তুমি ওটা কোথাও রেখে ভুলে গেছো। আচ্ছা, তুমি যে আমার থেকে একটা চুড়ি চেয়ে আনলে, ভুলে আবার ওটার সাথে চলে আসেনি তো? একটু দেখো তো, কি বললে তুমি? মানে তুমি কি বলতে চাইছো আমি চুরি করেছি তোমার ঝুমকো? তুমি এত বড় একটা অপবাদ আমায় দিতে পারলে ভাবি? তাই বলে আমাকে চোর প্রমাণ করলে তুমি? মা দেখেছো কি বলছে ভাবি? কথাটা বলে সিনথিয়া কান্নাকাটি শুরু করে দিল। ওকে সান্ত্বনা দিতে গিয়ে আবার সম্পর্ক কান্নাকাটি জুড়ে বসলো। বোনকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না বোন, ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন কি আর এই বাড়িতে আমাদের সম্মান থাকবে নাকি? আজ চোরের অপবাদ দিয়েছে, কাল হয়তো দেখবি বাড়ি থেকে বের করে দিচ্ছে। বিস্ময়ে নিধির চোখ কপালে উঠে গেল। ও বলল, কি আর এরা বুঝলো কি? আচ্ছা সত্যি কি ওরা নিধির কথাটা না বুঝে এমন করছে, নাকি বুঝার পরও ইচ্ছে করে তামাশা করার চেষ্টা করছে? এদিকে এত চেঁচামেচি আর কান্নাকাটি আওয়াজে বাড়ির লোকজন সেখানে জড়ো হয়ে গেল। সিনথিয়াকে এভাবে কান্নাকাটি করতে দেখে গহন ওর দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হয়েছে, কাঁদছো কেন? সিনথিয়া গহনের দিকে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে কন্দনরত গলায় বলল, ভাইয়া দেখো, আমি বলছি আমি ভাবির সোনার দুল কোথায় জানি না, কিন্তু ভাবি আমার উপর চুরির অপবাদ দিচ্ছে, বলছে আমি নাকি নিয়ে এসেছি। আমি তো ভাবিকে সাহায্য করার জন্য ভাবির জিনিসপত্র গুছিয়ে দিতে গিয়েছিলাম, কিন্তু দেখো এখন ভাবি আমাকে দোষারোপ করছে। গহন বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো নিধির দিকে। নিধিও ফেলফেল করে তাকিয়ে আছে গহনের দিকে। পরিস্থিতিটা যেন এখনো ঠিকঠাক নিজের আয়ত্তে আনতে পারেনি নিধি। এদিকে নিধির চুপ থাকার সুযোগ কাজে লাগালো শম্পা। নিজেও কান্নার ভঙ্গিতে বলে উঠল, ঋতু এতদিন হলো আমাদের বাড়িতে আছে, কখনো আমাদের সাথে একটু উঁচু গলায় কথা অবধি বলেনি, আর তুমি আসতে না আসতেই সোজা চুরির বদনাম দিয়ে দিলে। তুমি বলে দিলেই পারতে নিধি যে আসলে তুমি তোমার বাড়িতে গহনা কম এনেছ। গয়না কম হলে কি আর কিছু বলতাম? আমরা তো জানি তোমার বাবার মার অবস্থা সম্বন্ধে, আর এসব কিছু জেনেই তো আমরা তোমাকে এনেছি। আমরা তো জানি তারা কতটুকু কি করতে পারবে। তোমার বাবা মা গয়না দেয়নি সেই কথা লুকানোর জন্য তাই বলে আমার বোনের নামে চুরির অপবাদ দিবে? এটা ঠিক করলে না তুমি। গহন আসলে কি করবে, কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। গহন অপেক্ষায় আছে নিধির কিছু বলার। এদিকে নিধি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু এই মেয়ে তো চুপ থাকার কথা না। তার মানে কি সত্যি অপরাধটা নিধি করেছে, সেজন্য কি চুপচাপ আছে? নিধি কি বলেছে তুমি সিনথিয়াকে? নিধি শুধু হা করে গহনের মুখের দিকে তাকিয়ে থাকলো, কেন যেন কিছু বলতে পারলো না। অন্যান্য সময় যে মেয়েটার মুখ দিয়ে খই ফুটে প্রয়োজনের সময় সেই মেয়েটা একটা শব্দ উচ্চারণ করতে পারলো না। গহন খুব করে চাইলো নিধি কিছু বলুক, তবে নিধি কিছুই বলল না। নিধিকে চুপ করে থাকতে দেখে গহন এবারে কিঞ্চিত রাগী গলায় বলে উঠল, কিছু জিজ্ঞেস করলাম তো আমি, কি চুরি হয়েছে তোমার? আর বাড়ি থেকে চুরি হওয়ার প্রশ্নই বা আসছে কি করে? আর যদি কিছু চুরি হয়েও থাকে সেটা তুমি সবার আগে আমায় বলবে তো, সরাসরি এসে সিনথিয়াকে চোরের অপবাদ দিচ্ছ কেন? আমার বোন সম্বন্ধে কি জানো তুমি? কতটুকু চেনো তুমি ওকে? ও তো কখনো জিজ্ঞেস না করে ওর ভাইয়ের কোনো কিছুতেই হাত দেয় না, সেখানে সরাসরি তোমার একটা সোনার কানের দুল চুরি করবে? মাথা ঠিক আছে তোমার? তুমি হয়তো নিজে ঠিক রাখতে পারোনি, বা হয়তো হারিয়ে ফেলেছো। নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করো না। খুব কঠোরভাবে গহন কথাগুলো বলল। শুনে মনে হলো সিনথিয়ার ওর নিজের, নিধি কেউ না। নিধির যেন এই বাড়িতে কোনো মূল্যই নেই। আশেপাশে তাকিয়ে একটা মানুষকে নিধির নিজের বলে মনে হলো না। সবাই কেমন ক্ষোভের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কোনো দোষ না করে যেন নিধি আজ অপরাধী। সব থেকে বেশি অপরাধী তো নিধি নিজের কাছে হলো, যে এমন প্রয়োজনের মুহূর্তে একটা কথা বলতে পারলো না। এমনকি নিজের ভুলটাও বুঝতে পারা সত্ত্বেও এখনো কিছু বলতে পারছে না। আসলে কি বলবে, কি বলা উচিত সেটাই বুঝে উঠতে পারছি না। চুপচাপ নিজের মাথা নামিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। নিধিকে নীরব থাকতে দেখে গহন ভাবলো, সত্যি বোধহয় অপরাধটা নিধিরই, না হলে তো এই মেয়ে চুপ থাকতো না। অন্তত কান্না তো মোটেও করতো না। তার মানে সত্যি অপরাধটা নিধিরে, আর এখন দোষী সাব্যস্ত হওয়ার কারণে শাস্তির ভয়ে হয়তো কাঁদছে। এদিকে গহনের নিধিকে অপরাধী মনে হলো, জুবাইদার তা মনে হলো না। জুবাইদার নিধির কান্নার পেছনে অন্য কোনো কারণ খুঁজে পেলে এগিয়ে এসে এক হাতে নিধিকে আঁকড়ে ধরে গহনকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, যথেষ্ট হয়েছে গহন। নিধিকে এখনো কিছু বলেছে যে তুমি সমানে ওকে কথা শুনিয়ে যাচ্ছ? আমি তো সুযোগ দিয়েছিলাম ওকে ফুফি, ও কিছু বলতে পারলো না কেন? তার মানে বুঝে নাও মেয়েটাকে তোমরা ঠিক কতটা অস্বস্তির মাঝে ফেলেছো, যে লজ্জায় মাথা তুলে তাকে ঠিক ভুল জানাতে পারছে না তোমাদের। সিনথিয়া আর নিধি দুজনই তোমার আপন, অথচ তুমি একজনকে আগলে আছো আর অন্যজনকে অপরাধী বানানোর চেষ্টায় নেমেছো। তাহলে মেয়েটা তোমাকে বলবে কি করে?
গহন আবার কিছু বলে উঠতে ধরলে জুবাইদা হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নিধি, ঘরে চলো মা। জুবাইদার আগে নিধি ধরে সেখান থেকে চলে গেল। জুবাইদা যাওয়ার আগে আবার গহনকে উদ্দেশ্য করে রাগী গলায় বললেন, নিজের পরিবারকে ভালোবাসা ঠিক আছে, তবে অন্ধ হয় না। আর যদি সবসময় একপাক্ষিক শুনেই বিচার করার হয়, তাহলে বিয়ে করাটা তোমার উচিত হয়। কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে থেকে থেকে আমার মনে হচ্ছে তোমার বিবেচনা বোধ হারিয়ে গেছে। ঘরে এসে নিধি আগে নিজের দাদির নাম্বারে কল করলো। ফোনটা রিং হয়ে গেলে কিন্তু তিনি কলটা রিসিভ করলেন না। বাধ্য হয়ে এবার নিধি নিজের মায়ের নাম্বারে কল করলো। কয়েকবার রিং হতে নিলাম, ফোনটা রিসিভ করলেন। মেয়েকে কল করতে দেখি তার মনের মাঝে অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়েছে। তার মতে বিয়ের পরের দিন তো মেয়ে ভীষণ ব্যস্ত থাকবে, ওনাকে হয়তো কল করার সময়টুকু পাবে না। তাহলে এই ভর সন্ধেবেলা যে কল করলো, কোনো কি সমস্যা হলো? ফোনটা ধরে আগেই তিনি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো মা? কোনো সমস্যা হয়নি তো ওদিকে? নিধি তখনও কাঁদছিল। ইচ্ছে করলো সব বলে দিতে, একটু অভিযোগ করতে ইচ্ছে করলো, তবে করতে পারলো না। ফোনটা কান থেকে নামিয়ে আগে নিজের কান্না থামালো, নিজেকে নিজেই সান্ত্বনা দিল, স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপরে আবারও ফোনটা কানে ধরে স্বাভাবিক গলায় নীলাকে উদ্দেশ্য করে বলল, না মা, কিছু হয়নি। আসলে আমি বলছিলাম, দাদি যে আমাকে সোনার ঝুমকোটা দিয়েছিল, ওটা কি আমার ব্যাগে দিয়েছিল তুমি, নাকি বাড়িতে আছে? দিয়েছি তো তোকে, আমি নিজে গুছিয়ে দিয়েছি সব তোর ব্যাগে। কেন পাচ্ছিস না? না, আমি আসলে খুঁজেই নি এখনো। জেনে নিলাম তোমার থেকে যে কোথায় আছে। ভাবছিলাম ওটা পরব, তাই। নীলা আরো কিছু বলতে চাইলেন, তবে তার আগে নিধি ব্যস্ততা দেখিয়ে ফোনটা কেটে দিল। মেয়ে বলল ঠিকই যে কিছু হয়নি, কিন্তু তারপরে কেন যেন নীলার মনটা অস্থির হয়ে উঠল। আসলে মায়ের মন তো, মেয়ের জন্য দুশ্চিন্তা হতেই থাকে। তার উপরে আবার মেয়ে এখন শ্বশুর বাড়িতে গেছে, বিয়েটাও তো মেয়ের ইচ্ছামতো হয়নি। কে জানে মেয়েটা ভালো আছে কিনা। এদিকে মায়ের সাথে কথা বলার পর নিধি আরো নিশ্চিন্ত হয়ে গেল যে কানের দুলটা তাহলে ওই ব্যাগেই ছিল। আর নিধি এখন এই ব্যাপারে নিশ্চিত যে কানের দুলটা সিনথিয়াই নিয়েছে। আর যদি সত্যি ও এমন কিছু না করে থাকে, তাহলে তখন অযথা কান্নাকাটি নাটকটা করতো না। কিন্তু কাকে বুঝাবে নিধি এই কথাটা? যেই মানুষটাকে নিধি আপন ভাবতো, সেই তো বুঝলো না ওকে। আর কাকে বিশ্বাস করাবে, কিভাবে বা বিশ্বাস করাবে? সবাই নিশ্চয়ই ভাবছে নিধিই খারাপ, নিধি অযথা অপবাদ দিচ্ছে। অথচ কেউ এটা জানতেও পারলো না যে নিধি একবারের জন্য চুরির শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করেনি। এসব ভাবতে ভাবতে নিধি আবারও কেঁদে উঠল। ওর কান্নার মাঝে ঘরে জুবাইদা প্রবেশ করলেন। বিছানায় এসে নিধির পাশে বসে আদুরে ভঙ্গিতে বললেন, কাঁদে না মা, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, গহনের সাথে কথা বলে সবটা ঠিক করে নাও। নিধি কর্দনরত গলায় বলল, কি কথা বলবো? দেখলেন না ফুফি, আমার থেকে কোনো কিছু না শুনে উনি কেমন আমাকে অপরাধী বানিয়ে দিল। আপনিও নিশ্চয়ই সিনথিয়ার কথায় বিশ্বাস করছেন, তাই না? সিনথিয়া তো আপনার আপন, আমি তো পর। জুবাইদা এবার দুহাতে আগলে নিলেন নিধিকে। একটু স্নেহ পেতেই নিধির কান্না বেগ আরো বাড়ল। এখন জুবাইদাকে নিধির খুব কাছের মনে হলো। ওনাকে দুহাতে জড়িয়ে ধরে ফুফি কেঁদে উঠে বলল, আমি একবারের জন্য চুরি শব্দটা মুখ দিয়ে বের করিনি। সন্ধ্যায় সিনথিয়া এসে আমার জামা কাপড় সহ সবকিছু গুছিয়ে দিয়ে গিয়েছে। আমার কানের দুলটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য শুধু ওকে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোথাও রেখেছে কিনা। তারপর ওকে আমি চুরি দিয়েছি, বলছিলাম যে ভুলে ওই চোরের সাথে আবার কানের দুল চলে এসেছে কিনা দেখতে। তারপরে ও কেমন চেঁচামেচি শুরু করে দিল, আর আপনার আদরের গহন আমাকে পাশ কেটে গিয়ে বোনকে আগলে নিল আর আমাকে বানালো অপরাধী। জুবাইদার আর বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা কি। এসব ঘটনা নিধির জন্য নতুন, জুবাইদার জন্য মোটেও নতুন না। উনি বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি ঘটেছে, তবে নিধিকে তো এখন সেই সবটা বলতে পারলেন না। আগে নিধির মনে ওদের প্রতি ক্ষোভ জন্মাতে পারে এমন কোনো কথা বলা যাবে না। মেয়েটাকে তো এই বাড়িতে এই মানুষগুলোর সাথে সংসার করতে হবে। তিনি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে ফের আদরে ভঙ্গিতে বললেন, আমি বুঝতে পেরেছি, আসলে আমার মনে হয় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আমি গহনকে বুঝিয়ে বলবো। নিধি জুবাইদাকে ছেড়ে দিয়ে বলল, আমি জানি ফুফি, আমার মা বাবার সামর্থ্য হয়তো খুব সামান্য, কিন্তু তারা আমাকে যা দিয়েছে সেটা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে দিয়েছে। আমি কোন পরিস্থিতিতে বড় হয়েছি, কোন পরিস্থিতিতে আমি বিয়েটা করতে রাজি হয়েছি, এসব আপনারা জানেন না। আপনারা বড়লোক, আপনারা বুঝবেন না আমার কষ্ট। তাই বলে এই অপবাদটা দেবেন না ফুফি, যে আমি আমার বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে পারিনি, সেই কথাটা লুকানোর জন্য চুরির অপবাদ দেব। এটা আমার শিক্ষা না। আমার বাবা মা আমাকে যে সামান্য জিনিস দিয়েছে, আমি সেটাই গর্বের সাথে মাথা উঁচু করে বলতে পারি। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে লাখ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার সামর্থ্য আমার বাবা মায়ের নেই। জুবাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। একদিন হলো মেয়েটার বাড়িতে এসেছে, তার মাঝে ঝড় বয়ে যাচ্ছে মেয়েটার উপর দিয়ে, তবে তিনি হতাশ হচ্ছেন বারবার গহনের
গহনের থেকে তিনি এমন অবিবেচক আচরণ আশা করেননি। দরজায় দাঁড়িয়ে গহন শুনল নিধি আর জুবাইদার কথোপকথন। তবে গহনের উপস্থিতি নিধি আর জুবাইদা টের পায়নি। নিধি কথা বলার পুরোটা সময় গহন খুব ভালোভাবে ওকে পর্যবেক্ষণ করলো। নিধির চোখ দুটো মিথ্যে বলছে না, নিধির কান্নাটাও মিথ্যে না। মিথ্যে বললে তো অন্তত গলাটা কাঁপতো, অন্তত জুবাইদার চোখে চোখ রেখে মিথ্যে বলতে পারতো না নিশ্চয়। তবে এই মেয়ে যদি সত্যি বলে থাকে তাহলে তখন কথা বলল না কেন? প্রয়োজনের সময় কথা না বলে অন্য সময় যদি কথা বলে তাহলে তো কাজ হবে না, তাই না? গহন চলে যেতে ধরল। দেখলো ওর পিছনে যারা দাঁড়িয়ে আছে। গহন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, তুমি? গহন হাসলেও যারার মুখে হাসির ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, বরং দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। আর রাগটা যে গহনের উপরে সেটাও গহনের বুঝতে বাকি রইল না। তুমি তো তোমার পরিবারকে খুব ভালোভাবে চেনো গহন, তাই না? কে কি করতে পারে সেসব তোমার খুব ভালোভাবেই জানা। গহন আবার একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ চিনি তো। কি বলতে চাইছো? সবকিছু জেনেও না জানার ভান করার অভ্যাসটা ভীষণ অসহ্যকর। তুমি কি জানো তোমার পরিবারের থেকে তুমি বেশি অন্যায় করছো নিধির সাথে? যদি সত্যি কথা শোনার সৎসাহস না থাকে তাহলে সেটা মুখের উপর জানিয়ে দাও। নিধিকে বলো যে তুমি সব সত্যি জানো কিন্তু মানতে নারাজ। এভাবে চুপচাপ আড়ালে দাঁড়িয়ে থেকে নিজের মনের মাঝে সন্দেহ তৈরি করার তো কোনো মানে হয় না। আমার প্রশ্নের নিধি কোনো উত্তর দেয়নি। আমি কি করতাম ওখানে? যদি কোনো সমস্যা হয়ে থাকে ওর আগে ব্যাপারটা আমাকে জানানো কি উচিত ছিল না? সরাসরি সরাসরি যদি এভাবে আমাকে গিয়ে চোর অপবাদ দেয় তার তো সম্মানে লাগবেই, এটাই তো স্বাভাবিক। যারা তাচ্ছিল্য হেসে বলল, আত্মসম্মান, তাও সিনথিয়ার। শব্দ দুটো একসঙ্গে মানায় না, আর চোরকে চোরই বলতে হয়। গহন কিছু বলে উঠতে ধরলে যারা হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বিরক্তিকর গলায় বলে, প্লিজ গহন, সবসময় নিজের পরিবারের হয়ে ওকালতি করতে এসো না, মানায় না তোমায়। তোমার ব্যক্তিত্বটা এমন হয়ে গেল কি করে বলো তো? তোমাকে আজ সেই গহন লাগছে না যাকে আমি চিনতাম? তোমাকে দেখে আজ মিসেস সালমার ছেলে বলে মনে হচ্ছে আমার। গহন আলতো হেসে বলল, আমি তো ওনারই ছেলে। আসলে তুমি ওনার ছেলে হয়ে গেছো, একবারে আস্ত একটা ইডিয়েট। কথাটা বলে যারা ঘরে ঢুকে গেল। গহনেরও আর সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না, সে নিজে চলে গেল সেখান থেকে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর এই গল্পের পরবর্তীতে কি হয় এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।